গিয়াসুদ্দিন বলবন। সুলতান গিয়াসুদ্দিন বলবনের পরে এবার আমি ঢুকে গেছিলাম গত ইয়েতে 5 অধ্যায়, সেটা হলো সুলতান আলাউদ্দিন খিলজি। এখন আজকে তোমাদের আমি চলে যাব আলাউদ্দিন খিলজির সম্পর্কে। লেকচার 6 তোমাদের, দ্বিতীয় অধ্যায়, দিল্লি সালতানাত যুগ 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। আলাউদ্দিন খিলজির শাসনকাল 1296 থেকে 1316 খ্রিস্টাব্দ। আলাউদ্দিন খিলজির দাক্ষিণাত্য নীতির মূল্যায়ন। আলাউদ্দিন খিলজির মঙ্গোল আক্রমণ মোকাবেলা, প্রতিহতকরণ ও ফলাফল সম্পর্কে ব্যাখ্যা। আলাউদ্দিন খিলজির সার্বভৌমত্বের ধারণা ও নতুন ধর্মমত প্রবর্তনের পরিকল্পনার ব্যাখ্যা। মালিক কাফুর সম্পর্কে ব্যাখ্যা। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। আলাউদ্দিন খিলজির দাক্ষিণাত্য নীতির মূল্যায়ন। আমরা জানি যে এই ইয়েদের সময় থেকে শুরু হলো কি সুলতান ইলতুৎমিশ, সুলতান গিয়াসুদ্দিন বলবন, আলাউদ্দিন খিলজি। এদের সময় থেকে শুরু হলো কি মঙ্গোলদের উপদ্রব। এই জন্য সবসময় তাদেরকে কি করতে হয়েছিল, মঙ্গল আক্রমণ প্রতিহত করার পাশাপাশি তারা কি করলেন, পরবর্তী সময়ে দাক্ষিণাত্যের দিকে মনোনিবেশ করলেন। কে? একমাত্র আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজির দাক্ষিণাত্য নীতি মূল্যায়ন সম্পর্কে আমরা চলে যাই। ভূমিকা। দিগ্বিজয়ী সুলতান আলাউদ্দিন খিলজি উত্তর ভারত বিজয় সম্পন্ন করে দক্ষিণ ভারত বিজয়ে মনোনিবেশ করেন। মুসলিম শাসকদের মধ্যে তিনি সর্বপ্রথম উত্তর ভারত বিজয়ের পাশাপাশি দক্ষিণ ভারতেও জয় করেন। বিভিন্ন কারণে তিনি দক্ষিণ ভারতে সমর অভিযান প্রেরণ করেন। এগুলোর মধ্যে অন্যতম হলো আলাউদ্দিন খিলজির সাম্রাজ্যবাদী নীতি, দাক্ষিণাত্যের বিপুল ধন সম্পদ প্রাপ্তির আকাঙ্ক্ষা, দাক্ষিণাত্য বিজয়ের অনুকূল রাজনৈতিক পরিস্থিতি, হিন্দু রাজাদের বৈরী মনোভাব এবং দাক্ষিণাত্যে ইসলামী সংস্কৃতির বিকাশ সাধন। দাক্ষিণাত্য বিজয় সাফল্যে বলেছিল সেনাপতি মালিক কাফুরের সামরিক দক্ষতা। আমরা দেখলাম যে দিল্লির শাসকদের মধ্যে একমাত্র আলাউদ্দিন খিলজি সর্বপ্রথম কি করলেন, উত্তর ভারত জয় করার পাশাপাশি দক্ষিণ ভারত জয় করেন। একমাত্র ব্যতিক্রম শাসক সে হচ্ছে কি সুলতান আলাউদ্দিন খিলজি। দেবগিরি দেবগিরি বিজয় 1306 খ্রিস্টাব্দে। দেবগিরির যাদব বংশীয় রাজা ছিলেন রামচন্দ্র দেব। গুজরাট অভিযানের সময় রাজা কর্ণদেব এবং তার কন্যা দেবলা দেবীকে আশ্রয় দান করেছিলেন দেবগিরির রাজা রামচন্দ্র দেব। রাজা রামচন্দ্র সুলতান আলাউদ্দিন খিলজিকে প্রতিশ্রুতি মোতাবেক ইচিলপুর প্রদেশের বার্ষিক কর প্রদান বন্ধ করে দেন। 1306 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন খিলজি সেনাপতি মালিক কাফুরকে রাজা রামচন্দ্রের বিরুদ্ধে প্রেরণ করেন। সহযোগী সেনাপতি খাজা হাজির সহায়তায় মালিক কাফুর প্রায় বিনা বাধায় দেবগিরি জয় করে প্রচুর ধনরত্ন হস্তগত করেন। রাজা রামচন্দ্র দেব সুলতানের প্রতি আনুগত্য প্রকাশ এবং 1,00,000 টাকার বিনিময়ে তার রাজ্য রক্ষা করেন। এতে সুলতান আলাউদ্দিন খিলজি খুশি হয়ে দেবগিরি রাজা রামচন্দ্র দেবকে রায় রায়ান, কিং অব দ্য কিংস উপাধিতে ভূষিত করেন। দেবগিরিতে আশ্রিত গুজরাটের রাজকুমারী এবং রাজা রামচন্দ্রের কন্যা দেবলা দেবীকে দিল্লিতে এনে সুলতান আলাউদ্দিন খিলজি তার পুত্র খিজির খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন।
আমরা দেখলাম যে দাক্ষিণাত্যের সবচেয়ে শক্তিশালী রাজ্য হচ্ছে কি দেবগিরি, আর দেবগিরি রাজা হচ্ছে কি রাজা রামচন্দ্র। আন্ডারলাইন করবে। 1306 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি কি করেন? দেবগিরি জয় করেন। আর এই রামচন্দ্র তার কন্যা সহ পালিয়ে চলে আসেন। পরবর্তী সময়ে তার কন্যার সাথে আলাউদ্দিন খলজির পুত্র খিজির খানের বিবাহ দেওয়া হয়। এগুলো একটু আন্ডারলাইন করো। বরঙ্গল বিজয় 1308 বা 1309 খ্রিস্টাব্দে কি করা হয়? বরঙ্গল বিজয় করা হয়। তেলেঙ্গানার কাকতীয় রাজা প্রতাপ রুদ্রদেবের বিরুদ্ধে সুলতান আলাউদ্দিন খলজি 1308 মতান্তরে 1309 খ্রিস্টাব্দে সেনাপতি মালিক কাফুরকে প্রেরণ করেন। ম্যাম দুর্গম পথ পাড়ি দিয়ে তেলেঙ্গানার রাজধানী বরঙ্গল অর্থাৎ অরঙ্গল অবরোধ করা হয়। দুর্ভেদ্য বরঙ্গল দুর্গ 1.5 থেকে 2 বছর কাল অবরুদ্ধ থাকার পর রাজা দ্বিতীয় প্রতাপ রুদ্রদেব সুলতান আলাউদ্দিন খলজির নিকট নথি স্বীকার করে আনুগত্য প্রকাশ এবং বার্ষিক কর প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ হন। বরঙ্গলের রাজা মালিক কাফুরের নিকট সুলতান আলাউদ্দিন খলজির জন্য উপঢৌকন স্বরূপ 100 হাতি, 7,000 ঘোড়া, প্রচুর মণিমুক্তা ও অর্থ এবং 1,000 উটের একটি বিশাল বাহিনী প্রেরণ করেন। এখানে তেলেঙ্গানার রাজধানীর নাম কি? বরঙ্গল। বরঙ্গলের রাজা কে ছিলেন? প্রতাপ রুদ্রদেব। তিনি কোন বংশের রাজা ছিলেন? কাকতীয় বংশের রাজা ছিলেন। এগুলো আন্ডারলাইন করো। কত খ্রিস্টাব্দে জয় করলেন? 1308 বা 9। যদি ইয়েতে প্রশ্নে দেখো 1308, তাহলে 1308-এ বহু নির্বাচনী প্রশ্নসারে টিক চিহ্ন দিবে। আর যদি 1309 থাকে তাহলে 1309-এ তোমরা কি করবে? টিক চিহ্ন দিবে। আর এখান থেকে কি পরিমাণ বরঙ্গল থেকে দেখো সম্পত্তি নিয়ে গিয়েছিল? 100 হাতি, 7,000 ঘোড়া, প্রচুর মণিমুক্তা, প্রচুর অর্থ আর 1,000 উটের এক বিশাল বাহিনী। কোথা থেকে নিয়ে গিয়েছিল? বরঙ্গল থেকে। তারপর হচ্ছে হুইসল। ম্যাম বলো। এগুলা এখন কোথায় আছে? এগুলো এখন দক্ষিণ ভারতে। এটা হচ্ছে দক্ষিণ ভারতে, তখন কি বলো? দাক্ষিণাত্য বলা হতো। দক্ষিণ ভারত বলতেই তখন কি বোঝাতো? দাক্ষিণাত্য বোঝাতো। আর দাক্ষিণাত্যের এই রাজ্যগুলি হচ্ছে দেবগিরি, বরঙ্গল, হুইসল এবং পান্ড রাজ্য। আর কিছু আছে কথা? না ম্যাম, ওকে। ম্যাম বলো হ্যালো। বলো। হ্যাঁ, আপনি বলছিলেন যে বরঙ্গল বিজয় 1308 বা 1309 খ্রিস্টাব্দে। মতান্তরে আহ, ঐতিহাসিকদের মতে কোনো অন্য কোনো। একটা বইতে লেখা 1307 খ্রিস্টাব্দে। হ্যাঁ, এই জন্য মতান্তর আছে। এই জন্য আমি বইগুলো দেখেছি, দেখে তোমাদেরকে 1308। যদি বহু নির্বাচনী প্রশ্ন থাকে তাহলে তোমরা দিয়ে দিবে 1308, থাকলে 1308-এ টিক চিহ্ন দিবে। আর যদি দেখো 1308 না থাকে, 1309 থাকে, তাহলে 1309-এ তোমরা টিক চিহ্ন দিবে। আর এখানে বরঙ্গল বিজয় যদি তোমরা 1308 লেখো, এটাও ভুল হবে না। আবার 1309 থাকলেও ভুল হবে না। সিদ্দিকুর রহমানের বইয়ে তোমাদের 1309। আর অন্যান্য বেশিরভাগ বইয়ে ম্যাম দেখলাম 1307। 1307 আছে, আবার 1308। বেশিরভাগ বইয়ের মধ্যে দেখলাম 1308। এই জন্য তোমাদেরকে দুই জায়গা তোমাদের নির্দেশ করে দিয়েছি, একটা হচ্ছে 1308, 1309। এই দুইটা দিকে যেও, বুঝছো? আর কোনো প্রশ্ন আচ্ছা আছে? ম্যাম, আর আপনি বলছিলেন ঐতিহাসিক আমির 1000 উট যুদ্ধলব্ধ ধন সম্পদ দিল্লিতে বহন করে, কিন্তু এখানে 100 লেখা। যুদ্ধলব্ধ হচ্ছে তোমার সম্পদ হচ্ছে তোমার বরঙ্গল থেকে কি নিয়ে গেল দেখো। উপঢৌকন স্বরূপ 100 হাতি, 700 ঘোড়া, হ্যাঁ 7,000 ঘোড়া, প্রচুর মণিমুক্তা, প্রচুর অর্থ, 1,000 উটের হ্যাঁ এক বিশাল বাহিনী কি করলো? রাজা রামচন্দ্র কাকে দিল?
আলাউদ্দিন খলজি দিয়ে তার কি করলো, রাজ্য রক্ষা করলো। এরপরে বল, আমি এবার শেষ করে যাই, তোমাদের প্রশ্নের জন্য খুলবো, ঠিক আছে? আগাই সুমাইয়া, আর কোন কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কোশ্চেন করবে। হ্যাঁ, আমি হুইসল ইয়েতে চলে গেলাম। হুইসল বিজয় 1310 খ্রিস্টাব্দে। অতঃপর আলাউদ্দিন খলজি 1310 খ্রিস্টাব্দে হুইসেল রাজ তৃতীয় বীর বল্লালের বিরুদ্ধে মালিক কাফুরকে প্রেরণ করেন। হুইসলের রাজধানীর নাম ছিল দার সমুদ্র। এই দার সমুদ্র আন্ডারলাইন করবে। হুইসেলের রাজধানীর নাম কি ছিল? দার সমুদ্র। এই অভিযানে সুলতান আলাউদ্দিন খলজি মিত্র, দেবগিরির রাজা রামচন্দ্র এবং বরম্বলের রাজা দ্বিতীয় প্রতাপরুদ্র দেব মালিক কাফুরকে সহায়তা প্রদান করেন। তিনি বাৎসরিক করদানেও স্বীকৃতি হন। এই অভিযান হতে মালিক কাফুর প্রচুর স্বর্ণ, রূপো ও মণিমুক্তা লাভ করেন। পাণ্ড্যরাজ্য বিজয় 1311 খ্রিস্টাব্দে হচ্ছে পাণ্ড্যরাজ্য বিজয়। 1311 খ্রিস্টাব্দে মালিক কাফুর পাণ্ড্যরাজ্য পরিবারের মধ্যে ভ্রাতৃবিরোধ দেখা দিলে সেই সুযোগে মালিক কাফুর সর্বদক্ষিণের রাজ্য পাণ্ড্যরাজ্য আক্রমণ করেন। এখন আমরা বললাম যে সর্বদক্ষিণ মানে দক্ষিণ ভারতের সর্বদক্ষিণের কি হচ্ছে রাজ্য, কি সেটা হচ্ছে পাণ্ড্য রাজ্য। এখানে আন্ডারলাইন করো। রাজা বীর রাজধানী মাথুরা ছেড়ে, এই পাণ্ড্য রাজ্যের রাজধানীর নাম কি? মাথুরা। মাথুরা যে আন্ডারলাইন করবে। রাজার নাম কি? বীর। পালিয়ে গেলে মালিক কাফুর পাণ্ড্য অধিকার করে প্রচুর ধন সম্পদ হস্তগত করেন। অতঃপর মালিক কাফুর সেতুবন্ধ রামেশ্বর পর্যন্ত দখল করেন। মালিক কাফুর রামেশ্বরের বিখ্যাত মন্দিরটি ধ্বংস করে সুলতানের নামানুসারে একটি মসজিদ নির্মাণ করেন। এরপর 312টি হাতি, 20,000 ঘোড়া, 2,750 পাউন্ড সোনা, যার মূল্য হচ্ছে 10 কোটি টাকা, বহু মণিমুক্তা প্রভৃতি সহ মালিক কাফুর হস্তগত করে দিল্লিতে প্রত্যাবর্তন করেন। এখন আমরা দেখলাম যে প্রতিটা অভিযানে, দাক্ষিণাত্যের প্রতিটা অভিযানে কি প্রচুর পরিমাণে সম্পদ, প্রাণী এবং মণিমুক্তা নিয়ে আসতেছে। কারণ দাক্ষিণাত্যে যেহেতু কোনো শাসকই এই পর্যন্ত দিল্লি থেকে অভিযান যেহেতু প্রেরণ করেনি, সেই জন্য দাক্ষিণাত্যে প্রচুর পরিমাণ ধন সম্পদ, অর্থ ইত্যাদি মণিমুক্তা কি ছিল? গচ্ছিত ছিল। এইটাতে প্রথম উদ্ধার করে নিয়ে আসলো কে? আলাউদ্দিন খিলজি। দেবগিরি পুনরুদ্ধার 1312 খ্রিস্টাব্দে দেবগিরির রাজা রামচন্দ্র দেবের মৃত্যুর পর তার পুত্র শঙ্করদেব পিতৃ প্রতিশ্রুতি অনুযায়ী করদান বন্ধ করলেও আলাউদ্দিন খলজি কাফুরের নেতৃত্বে তার বিরুদ্ধে একটি অভিযান প্রেরণ করেন। যুদ্ধে শঙ্করদেব পরাজিত ও নিহত হন। এভাবে সমগ্র দক্ষিণ ভারতেও সুলতান আলাউদ্দিন খলজি স্বীয় প্রভুত্ব স্থাপন করতে সক্ষম হন। এই দাক্ষিণাত্য নীতি তোমাদের এইগুলো, এটা হচ্ছে তোমাদের দাক্ষিণাত্য নীতি। এখন এই দাক্ষিণাত্য নীতির ক্ষেত্রে তোমরা বলবে যে, এখন আমরা বলবো তোমাদের একটা কোশ্চেন আমি 5 নাম্বার লেকচারে দিয়েছিলাম যে আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার বা রাজ্য সম্প্রসারণ সম্পর্কে যা জানো মূল্যায়ন করো। যখন এই প্রশ্নটা আসবে তখন তোমরা দুইটা ভারত লিখবে, একটা হচ্ছে উত্তর ভারত আর একটা হচ্ছে দক্ষিণ ভারত। আর এই দক্ষিণ এবং উত্তর ভারতের মধ্যে উত্তর ভারতে তোমরা লিখবে 70 ভাগ আর দক্ষিণ ভারতে লিখবে 30 ভাগ। এই মিলে তোমাদের প্রশ্ন দুইটা মিলে হবে একসাথে। তখন তোমরা বর্ণনাগুলো আরেকটু সংক্ষেপ করে নিবে যাতে পুরো প্রশ্ন তোমরা লিখতে পারো। এরপরে চলে আসো তোমরা আলাউদ্দিন খলজির মুঘল আক্রমণ মোকাবেলা, প্রতিহতকরণ ও ফলাফল সম্পর্কে ব্যাখ্যা। আমরা আগেই বলেছি যে দিল্লির সুলতানদের একটা ভীতির কারণ ছিল সবসময় কারা? এই ভীতি সৃষ্টিকারী বা ত্রাস সৃষ্টিকারী কারা ছিল? মুঘলরা। মুঘলদের আক্রমণে এই দিল্লির শাসকদের সবসময়ই কি করতে হয়েছে? মুঘলদের জন্য নীতি গ্রহণ করতে হয়েছে এবং তাদেরকে কঠোর হস্তে তাদের আক্রমণ মোকাবেলা করতে হয়েছে। এই ক্ষেত্রে সুলতান ইলতুৎমিশ
এবং আলাউদ্দিন খলজি গিয়াসউদ্দিন বলবনের পরে আলাউদ্দিন খলজির ক্ষেত্রে এটা ব্যতিক্রম ঘটেনি। আমরা দেখলাম যে আলাউদ্দিন খলজির সময়ে মঙ্গলরাও কি করে, যে দিল্লি আক্রমণ করে বসে। আমরা চলে যাই একটু আলাউদ্দিন খলজির মঙ্গল আক্রমণ, মোকাবেলা, প্রতিহতকরণ ও ফলাফল সম্পর্কে ব্যাখ্যা। দুর্ধর্ষ মঙ্গলরা বারবার পশ্চিম সীমান্ত দিয়ে ভারত আক্রমণ করে আসছিল। সুলতান আলাউদ্দিন এর সময়ও তারা আক্রমণ অব্যাহত রাখে। দূরদর্শী আলাউদ্দিন খলজি তার পূর্বসূরি সুলতান বলবনের মতো মঙ্গল আক্রমণ প্রতিহত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। 1296 খ্রিস্টাব্দে আমির দাউদের নেতৃত্বে মঙ্গল বাহিনী ভারতের পাঞ্জাব, সিন্ধু ও মুলতান অধিকার করে। সুলতানের নির্দেশে সেনাপতি জাফর খান মঙ্গোলদের পরাজিত ও বিতাড়িত করেন। পরের বছর সালদির নেতৃত্বে মঙ্গলরা পুনরায় ভারত আক্রমণ করে সেনাপতি জাফর খানের নেতৃত্বে তাদেরও পরাজিত করা হয়। পরপর দুটি অভিযানে ব্যর্থতার পর 1298 মতান্তরে 1299 খ্রিস্টাব্দে কুতুব খানের নেতৃত্বে 2 লক্ষ সৈন্যের এক বিশাল মঙ্গল বাহিনী পুনরায় ভারত আক্রমণ করে দিল্লি অভিমুখে অগ্রসর হয়। আলাউদ্দিনের রাজত্বকালে এটি ছিল সবচেয়ে বিপজ্জনক মঙ্গল আক্রমণ। সুলতান আলাউদ্দিন খলজি স্বয়ং যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে সেনাপতি জাফর খান ও উলুগ খানের সহায়তায় মঙ্গোলদের মোকাবেলা করেন। 1306 খ্রিস্টাব্দে মঙ্গলরা পুনরায় ভারত আক্রমণ করে, কিন্তু আবারও তারা গাজী মালিকদের নেতৃত্বে সুলতানি বাহিনীর সাথে পরাজিত হয়। সুলতান আলাউদ্দিন খলজির সময় সর্বশেষ মঙ্গল আক্রমণ পরিচালিত হয় 1307 খ্রিস্টাব্দে। আন্ডারলাইন করো যে সর্বশেষ আলাউদ্দিন খলজির সময় সর্বশেষ মঙ্গল আক্রমণ পরিচালিত হয় কত খ্রিস্টাব্দে? 1307 খ্রিস্টাব্দে। ইকবাল মান্দ খানের নেতৃত্বে মঙ্গল বাহিনী সিন্ধু আক্রমণ করে আলাউদ্দিন খলজির সেনাপতি গাজী মালিক তাদের প্রতিহত করেন। যুদ্ধে মঙ্গোলদের প্রধান সেনাপতি ইকবাল মান্দ সহ অনেক সেনাপতি ও সৈন্য নিহত হয়। এভাবে উপর্যুপরি পরাজয়ের ফলে মঙ্গোলরা আলাউদ্দিন খলজির রাজত্বকালে আর ভারত আক্রমণে সাহস করেনি। ফলে মঙ্গল আক্রমণের হাত থেকে দিল্লি অর্থাৎ ভারতবর্ষ রক্ষা পায় এবং দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। এই যে আমরা দেখলাম যে আলাউদ্দিন খলজির সময় বারবার কি করা হয়েছে, মঙ্গল আক্রমণ করা হয়েছে। শেষ আক্রমণ ছিল কি, মঙ্গল নেতা কে ছিল? ইকবাল মান্দ। কত খ্রিস্টাব্দে করলো? দিল্লি আক্রমণ করলো 1307 খ্রিস্টাব্দে। আর এই তাদেরকে যে প্রতিহত করলো আলাউদ্দিন খলজির সেনাপতি কি নাম? গাজী মালিক। এগুলো একটু আন্ডারলাইন করো বহু নির্বাচনী প্রশ্নের জন্য। মঙ্গল আক্রমণের ফলাফল। আলাউদ্দিন খলজির শাসন আমলে বারবার মঙ্গল আক্রমণের প্রতিহত করা হয়েছে এবং এই মঙ্গল আক্রমণের জয়লাভের মধ্যে দিয়ে কি করা হয়, যে এই পরাজয়ের ফল ছিল অত্যন্ত সুদূর প্রসারী। প্রথমত, মঙ্গল আক্রমণের মোকাবেলা করার জন্য তিনি 4,75,000 সৈনিকদের যে এক শক্তিশালী সুসজ্জিত বাহিনী সংগঠন করেন। তা দ্বারা একদিকে যেমন তিনি মঙ্গোলদের উপর্যুপরি আক্রমণসমূহ প্রতিহত করেন, অপরদিকে ঠিক তেমনি উক্ত বাহিনী দ্বারা তিনি উত্তর ভারত ও দক্ষিণ ভারত জয় করতেও সক্ষম হন। এখানে মঙ্গোলদের আক্রমণের জন্য দেখো কত বিশাল বাহিনী তৈরি করেছিলেন, 4,75,000 সৈন্যের এক বিশাল বাহিনী। এখানে আন্ডারলাইন করুন, মঙ্গোলদের আক্রমণ প্রতিহত করার জন্য কে করেছিল বাহিনী গঠন? সুলতান আলাউদ্দিন খলজি। দ্বিতীয়ত, এটা সুলতানের রাজস্ব নীতিকেও গভীরভাবে প্রভাবিত করে। এই উদ্দেশ্যে রাষ্ট্রের অর্থ সম্পদ বৃদ্ধিকল্পে তিনি গৃহকর, চারণ কর এবং আরো কতিপয় নতুন কর ধার্য করেন। কারণ আমরা জানি যে দাক্ষিণাত্য জয়ের ফলে কি হয়েছিল, প্রচুর সম্পদ কোথায় চলে আসে? দিল্লিতে চলে আসে। যার জন্য দেশের কি হয়, সমৃদ্ধি পায়, অর্থনৈতিকভাবে সচ্ছলতা আসে,
সমৃদ্ধি বৃদ্ধি পায়, যার জন্য তিনি পরবর্তী সময় কি করলেন, গৃহকর, চারণ কর, যেটা জানো যে গবাদি পশু যেখানে চলে বেড়ায় সেই জায়গাটাকে কি বলে, চারণ, এই পশুদের উপরও কর আরোপ করা হয়, সেটা হচ্ছে চারণ কর। আর এছাড়াও অনেক নতুন ছোটখাটো নতুন করও ধার্য করা হয়েছিল। তৃতীয়ত, মঙ্গল আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে সংগঠিত বিশাল বাহিনীর সৈন্যগণ যাতে স্বল্প বেতনে সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে সেজন্য সুলতান প্রত্যেকটি জিনিসের মূল্য নির্ধারণ করেন এবং শস্যের সরবরাহ নিয়ন্ত্রণ করেন। আমরা জানি যে তার এটা হচ্ছে কি মূল্য নিয়ন্ত্রণ নীতি। তিনি কি করেছিলেন, খাদ্যদ্রব্যের তালিকা, বস্ত্রের তালিকা এবং গবাদি পশুর তালিকা এবং অন্যান্য দ্রব্যেরও কি করেছিলেন, মূল্য নির্ধারণ করে দিয়েছিলেন। পরিশেষে বলা যায়, মঙ্গল আক্রমণ মোকাবেলায় সাফল্যের মূলে সুলতান আলাউদ্দিন খলজির গৌরব, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধি পায়। এই হচ্ছে আলাউদ্দিন খলজির মঙ্গল আক্রমণ। আলাউদ্দিন খলজি কৃতিত্বের একটা বড় অংশের মধ্যে পড়ে, সেটা হচ্ছে তার মঙ্গল আক্রমণ কঠোর হস্তে মোকাবেলা এবং প্রতিহত করা। আলাউদ্দিন খলজির একটা প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ, আলাউদ্দিন খলজির সার্বভৌমত্বের ধারণা ও নতুন ধর্মমত প্রবর্তনের পরিকল্পনার ব্যাখ্যা। সার্বভৌমত্ব সম্পর্কে সুলতান আলাউদ্দিন খলজি তার পূর্ববর্তী শাসকগণ অপেক্ষা সম্পূর্ণ ভিন্নতর ও স্বতন্ত্র ধারণা পোষণ করতেন। তিনি সুলতান বলবনের ন্যায় একচ্ছত্র স্বৈরতন্ত্র এবং সুলতানের নিরঙ্কুশ ক্ষমতায় বিশ্বাসী ছিলেন। এক্ষেত্রে আমরা দেখতেছি যে কার সাথে মিল, বলবনের সাথে। প্রশ্ন আসে যে কোন ক্ষেত্রে সুলতান আলাউদ্দিন খলজির সাথে বলবনের মিল ছিল, সেটা হচ্ছে যে সুলতান বলবনের ন্যায় একচ্ছত্র স্বৈরতন্ত্র এবং সুলতানের নিরঙ্কুশ ক্ষমতার বিশ্বাসী ছিলেন। দুই একই ধারণা পোষণ করত কে, গিয়াসউদ্দিন বলবন এবং আলাউদ্দিন খিলজি। সুলতান আলাউদ্দিন খলজি আরো বিশেষ উদ্দেশ্যে আল্লাহ কর্তৃক সুলতান প্রেরিত হন বলে তিনি বিশেষ গুণাবলী ও ক্ষমতার অধিকারী ছিলেন বলে বিশ্বাস করতেন। তার মর্যাদা প্রজাসাধারণ হতে অনেক ঊর্ধ্বে, শাসন সংক্রান্ত বিষয়ে কোনো দল কিংবা ব্যক্তি বিশেষের প্রভাবের বিরক্তি সাধন করাই ছিল তার শাসননীতির মূল উদ্দেশ্য। ত্রয়োদশ শতাব্দীতে দিল্লির সুলতানগণ শাসন সংক্রান্ত ব্যাপারে উলামা ও অভিজাত এই দুই সম্প্রদায় দ্বারা প্রভাবিত হতেন। এই লাইনটা তোমরা আন্ডারলাইন করবে। ত্রয়োদশ শতাব্দীতে দিল্লির সুলতানগণ শাসন সংক্রান্ত ব্যাপারে উলামা ও অভিজাত এই দুই সম্প্রদায় দ্বারা প্রভাবিত হতেন। ছোট প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে থাকে, আন্ডারলাইন করো যে সেই সময়ে শাসকরা কার দ্বারা প্রভাবিত হতো, উলামা এবং অভিজাত শ্রেণীর দ্বারা। কিন্তু আলাউদ্দিন খলজি রাজনীতি হতে ধর্মকে সম্পূর্ণরূপে পৃথক রাখেন। তিনি রাষ্ট্রীয় প্রশাসনে উলামাদের হস্তক্ষেপের পরিসমাপ্তি ঘটান। রাষ্ট্রে সকল ক্ষমতার উৎস ছিলেন স্বয়ং সুলতান নিজে। তিনি ছিলেন একাধারে সর্বোচ্চ প্রশাসক, সর্বোচ্চ সমন্বয়ক ও সর্বোচ্চ বিচারক। এভাবে সুলতান একটি শক্তিশালী কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা প্রবর্তন করে নিজের সার্বভৌমত্বের ধারণাকে সুসংহত করেন। এই সার্বভৌমত্বের ধারণাটা হচ্ছে যে দেখতে পেলে যে সমস্ত ক্ষমতা কার হাতে রেখে দিয়েছিলেন, সুলতান আলাউদ্দিন খলজি তার হাতে। প্রশাসন, বিচার, সমর সব ক্ষেত্রেই তার হাতে ক্ষমতা ছিল, সেই জন্য এটাকে কি বলা হচ্ছে, সার্বভৌমত্বের ধারণা। এবার আমরা তার ধর্মমত সম্পর্কে যাব। তিনি নতুন ধর্মমত প্রবর্তনের পরিকল্পনা গ্রহণ করেন। বিরুদ্ধবাদীদের দমন ও মঙ্গল আক্রমণ প্রতিহতকরণে আশাতীত সাফল্য সুলতান আলাউদ্দিন খলজিকে অত্যন্ত উচ্চাভিলাষী করে তোলে। ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানীর মতে তার সাফল্য ও উন্নতি তাকে উন্মাদনাগ্রস্ত করে তোলে। তিনি তার বিপুল ধন সম্পদ ও বিশাল সেনাবাহিনীর সাহায্যে আলেকজান্ডারের মতো দিগ্বিজয়ের পরিকল্পনা করেন। এখানে তোমরা তার উপরে ইনভার্টেড কমা দিবে, আর দিগ্বিজয়ের পরিকল্পনা করেন দাঁড়ি দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। দিগ্বিজয় মানে যে পুরা পৃথিবী জয় করার পরিকল্পনা গ্রহণ করেছিল তাকে কি করা হয়, দিগ্বিজয়ী বলা হয়। তার মতো
দ্বিতীয় আলেকজান্ডারের মতো। আলাউদ্দিন খলজির খ্যাতি ও সাফল্যে বলেছিল সেনাপতি জাফর খান, উলুগ খান, আলম খান এবং নসরত খানের গুরুত্বপূর্ণ ভূমিকা। এ সময় সুলতান আলাউদ্দিন খলজি ভাবেন যে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মমত প্রচারে তার 4 জন সহযোগীর বিশেষ অবদান ছিল। কাজেই তিনি তার 4 জন সেনাপতি অর্থাৎ 4 জন সহযোগীর সহায়তায় একটি নতুন ধর্মমত প্রচারের পরিকল্পনা গ্রহণ করেন। এই আলাউদ্দিন খলজির 4 জন হচ্ছে সেনাপতি জাফর খান, উলুগ খান, আলম খান, নসরত খান। সুলতান তার মহাপরিকল্পনা সম্পর্কে দিল্লির কোতোয়াল ও তার বিশ্বস্ত অনুচর আলাউল মুলকের পরামর্শ জানতে চান। আলাউল মুলক সুলতানকে বলেন, ধর্ম আল্লাহ কর্তৃক প্রেরিত প্রেরিত নবী ও ঐশী গ্রন্থ ছাড়া কোনো ব্যক্তির পরিকল্পিত ধর্ম মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। কাজেই এই বিষয়ে সুলতানের চিন্তা না করাই ভালো। আর দিগ্বিজয় সম্পর্কে এই বিচক্ষণ কোতোয়াল আলাউল মুলক সুলতান আলাউদ্দিন খলজিকে বলেন, সম্পূর্ণ ভারতবর্ষের উপরই যখন সুলতানের কর্তৃত্ব সুদৃঢ় হয়নি, আর এরিস্টটলের মতো যখন তার কোনো বিচক্ষণ মন্ত্রী নেই, কাজেই দিগ্বিজয়ের দুরাশাও সুলতানের ত্যাগ করা উচিত। তখন আমরা দেখেছিলাম যে আলাউদ্দিন খলজি একমাত্র শাসক যিনি একাধারে উত্তর ভারত জয় করেছিলেন। তারপরে উত্তর ভারত জয় করার পরে তিনি পরবর্তী সময়ে কি করলেন, দক্ষিণ ভারত জয়ে মনোনিবেশ করলেন। আর এই দক্ষিণ ভারতটাকে আমরা কি বলতেছি, তার দাক্ষিণাত্য। এখন এই দক্ষিণ ভারত বলতে কি আসে, দাক্ষিণাত্য, এবং দাক্ষিণাত্যের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ নীতি অবলম্বন করে অনেকগুলো রাজ্য তিনি জয় করেন। আর এই রাজ্য জয়ের ফলে একভাবে তিনি মনে করেন যে তিনি অপরাজেয়, তাকে কেউ কি করতে পারবে না, কোনো যুদ্ধেই পরাজয় বরণ করতে পারবে না। এটা তার মনে একটা কি করলো, অহংকার, অহমিকা এবং তাকে উন্মাদনাগ্রস্ত করে তুললো। সেই চিন্তার বশবর্তী হয়ে তিনি কি করলেন, ধর্মমত পরিকল্পনা গ্রহণ করলেন। এখন আমরা দেখলাম যে এই দিল্লির শাসকদের মধ্যে অর্থাৎ ভারতবর্ষের 2 জন শাসক ধর্মমত প্রচারের দিকে নজর দিয়েছিলেন বা ধর্মমত প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। একজন হচ্ছে আলাউদ্দিন খলজি, একজন হচ্ছে সম্রাট আকবর। এখন এই যে ধর্ম, আমরা জানি যে ধর্ম কি নিজে তৈরি করা যায় না। নিজের তৈরি ধর্মটাকে কি বলা হয়, ধর্ম মত বলতে পারি, কিন্তু এটাকে আমরা ধর্ম বলতে পারি না। কারণ ধর্ম কোথা থেকে আসে, আল্লাহ কর্তৃক প্রেরিত হয়ে আসে কার মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসে। আর একটা কথা হচ্ছে যে তাদের উপর কি হয়, গ্রন্থ প্রেরিত হয় কোথা থেকে, আল্লাহ থেকে প্রেরিত হয়। প্রতিটা ধর্ম যখন আসে তারপরে গ্রন্থ আসে, গ্রন্থের উপরে কি আসে, নবীরা আসে। কিন্তু আলাউদ্দিন খলজির সময় এটা ব্যতিক্রমী ঘটনা। এই জন্য তার বিচক্ষণ বুদ্ধিমান উতওয়াল তাকে আলাউল মুলক বললো যে তার এই ধর্মমত গ্রহণ করা ঠিক হবে না, এবং মহা রাজ্য জয়ের, সারা পৃথিবীব্যাপী রাজ্য জয়ের যে মহা পরিকল্পনা আলাউদ্দিন খলজি গ্রহণ করেছিলেন, এইটাও গ্রহণ করা তার জন্য কি হবে, একটা আত্মঘাতীমূলক ব্যবস্থা হবে। পরবর্তী সময়ে আলাউদ্দিন খলজি বুঝতে পেরে তিনি কি করলেন, এই নতুন ধর্মমত থেকে সরে আসলেন। আর পরবর্তী সময়ে তিনি তাহার মহা পরিকল্পনা যেটা ছিল যে রাজ্য বিস্তারের, সেটাও তিনি পরিত্যাগ করলেন। আলাউল মুলকের এই বক্তব্য শুনে সুলতান নতুন ধর্মমত প্রবর্তন ও রাজ্য জয়ের মহা পরিকল্পনা পরিত্যাগ করেন। তবে সাম্রাজ্যবাদী এই সুলতান তার মুদ্রায় সিকান্দর ইসানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি নিয়ে তার উচ্চবিলাসী বহিঃপ্রকাশ ঘটান। এবার একটু আমরা চলে যাই মালিক কাফুর সম্পর্কে। 1292 খ্রিস্টাব্দে আলাউদ্দিনের বাহিনী যখন গুজরাট অভিযান করে, তখন সেনাপতি নসরত খান মালিক কাফুরকে বন্দী অবস্থায় দাস বাজার থেকে কিনে আনেন এবং সুলতান আলাউদ্দিন খলজিকে উপহার দেন। মালিক কাফুর 1000 দিনারের বিনিময়ে বিক্রি হয়ে গুজরাট থেকে দিল্লিতে আসেন, তাই তাকে 1000 দিনারিও বলা হয়। তাহলে মালিক কাফুরের উপাধি কি, 1000 দিনারি, আন্ডারলাইন করো। প্রথম জীবনে মালিক কাফুর ছিলেন একজন হিন্দু কৃতদাস।
তাকে প্রথম হারেম রক্ষী হিসাবে নিয়োগ করা হয় বলে জানা যায় শেখ আলীর অনেক রচনায়। দিল্লির দরবারে আলাউদ্দিন খলজি তার বহুবিধ গুণ ও অসাধারণ ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে তাকে 1307 খ্রিস্টাব্দে মালিক নায়েব ঘোষণা করেন। তার তাজিকুল মালিক কাফুরি উপাধিতে ভূষিত করেন। পরবর্তীতে মালিক কাফুর সাম্রাজ্যের সেনাপতি ও প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন। আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য বিজয়ে মালিক কাফুরের অসামান্য অবদান ছিল। দক্ষিণ ভারত বিজয়ে ডান হাত ছিলেন আলাউদ্দিনের মালিক কাফুর। যাদব, কাকতীয়, হুইসল, পান্ড্য বংশীয় রাজাদের তিনি দিল্লি সালতানাতের অধীনে আনেন। মালিক কাফুরের কর্তৃত্ব বিজয়ের ফলে একদিকে যেমন আলাউদ্দিন খলজির মর্যাদা বৃদ্ধিপ্রাপ্ত হয়, অপরদিকে প্রচুর পরিমাণ ধন সম্পদ রত্ন সুলতানের হস্তগত হয়। দাক্ষিণাত্য সাফল্য লাভের পর মালিক কাফুরের শক্তি ও মর্যাদা এতই বৃদ্ধিপ্রাপ্ত হয় যে তারই পরামর্শে সুলতান আলাউদ্দিন খলজি মিথ্যা ষড়যন্ত্রের অভিযোগে স্বীয় বেগম মালিকা জাহান এবং পুত্র খিজির খান ও সাদি খানকে বন্দী করেন। ঐতিহাসিক এলফিন স্টোনের মতে সুলতান আলাউদ্দিনকেও মালিক কাফুর বিষ প্রয়োগে হত্যা করেন। সুলতানের উপর ইনভার্টেড কমা দিবে, বিষ প্রয়োগে হত্যা করেন, ইনভার্টেড কমা শেষ করবে। মালিক কাফুর এতই উচ্চাকাঙ্ক্ষী ছিল যে 1311 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন খলজির মৃত্যুর পর পুত্র খিজির খান ও সাদি খানের চক্ষু উৎপাটন করেন। এমনকি তিনি খিজির খানের বিধবা মাতাকেও জোরপূর্বক বিবাহ করেন। আলাউদ্দিন খিলজির নাবালক পুত্র শেহাবুদ্দিন উমরকে হাতের পুতুল বানিয়ে মাঝখানে মালিক কাফুর শাসন করেন দিল্লির দরবারে। কিন্তু আলাউদ্দিনের খলজির ব্যক্তিগত রক্ষীরা তার এই বিষ নজরে দেখেছিলেন। তারা সুযোগ বুঝে মালিক কাফুরকে হত্যা করেন। ক্ষমতায় আসেন আলাউদ্দিনের জ্যেষ্ঠ পুত্র মোবারক শাহ। বিন্দা পর্বতের দক্ষিণে ইসলামের পতাকা তিনি প্রথম বহন করে নিয়ে গিয়েছিলেন বলে জানা যায় ইতিহাসবিদদের মতে। এখন এই যে বিন্দা পর্বত, আমরা দেখলাম যে দক্ষিণ ভারত জয় করতে কি করতে হয়েছিল, বিন্দা পর্বত জয় করতে হয়েছিল। মালিক কাফুর তোমরা খুব ভালো করে শিখবে, সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্নের জন্য তোমাদের এই যে তোমাদের দেখো বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি, তোমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো ভালো করে পড়ে নিবে। বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখো একটা একটা করে, আমি ব্যাখ্যা করলাম না, তোমরা শুধু দেখে যাও। এরপরে তোমাদের বহু নির্বাচনের একটা প্রয়োগ আর উচ্চতর দক্ষতার প্রশ্ন দিয়েছি, তোমরা খেয়াল করবে। এরপরে তোমাদের আসছে সৃজনশীল প্রশ্ন হোমওয়ার্ক হিসাবে দেওয়া হয়েছে যে সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন। সুলতানা রাজিয়া ছিলেন সুলতান ইলতুৎমিশের কন্যা ছিলেন। আর আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য নীতি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এটা তোমরা ভালো করে আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য দিলাম, ভালো করে শিখবে। আর সম্রাট আলেকজান্ডারের সাথে সুলতান আলাউদ্দিন খলজির সাদৃশ্য রয়েছে এই জন্য যে সম্রাট আলেকজান্ডার যেরকম পুরা পৃথিবী জয় করেছিলেন, সেরকম উত্তর এবং দক্ষিণ ভারত জয় করেছিল কি সুলতান আলাউদ্দিন খলজি। সেই জন্য তাদের ক্ষেত্রে দুজনের সাদৃশ্য পরিলক্ষিত হয় এবং দুজনই সারা দেশ জয় করার মহাপরিকল্পনা গ্রহণ করেছিলেন। উত্তর ভারত ও দক্ষিণ ভারত মিলিয়ে ছোট করে লিখে প্রশ্ন করবে। আর ভয়ের উত্তর হচ্ছে সম্রাট আলেকজান্ডারের কৃতিত্ব বর্ণনা আলাউদ্দিন খলজির কৃতিত্বের সাথে পরিপূর্ণ মিলে যায়, কারণ দুজনই ছিল বিজেতা, কোনো যুদ্ধেই তারা পরাজয় বরণ করেননি। এই জন্য আমরা কি করি, দুজনের সাথে সাদৃশ্য দেখি। সুন্দর করে করে আমাকে দেখাবে। এবার তোমাদের বলো কোনো কোশ্চেন আছে কিনা। বহু নির্বাচনী তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা এখন বলো। ম্যাম, বহু নির্বাচনী যে প্রশ্নগুলো ওগুলো একটু মানে স্লোলি একটু ধরবেন, আমরা স্ক্রিনশট নিতাম। এটা তো ইউটিউবে চলে যাবে।
অসুবিধা হবে? আচ্ছা ধরি তোমাদের। তোমরা ইউটিউবে পেয়ে যাবে। হুম, তোমাদের আইডিতে চলে যাবে, দেখো। তবু আমি বলে যাই, লাক্সবক্স কার উপাধি ছিল? কুতুবউদ্দিন আইবেক। বলবনের প্রকৃত নাম কি? বাহাউদ্দিন। সর্বপ্রথম কে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রথা জারি করেন? আলাউদ্দিন খলজি। তাজউদ্দিন ইয়ালজুজ কে ছিলেন? গজনি শাসনকর্তা। ভারতে তুতা পাখি কাকে বলা হয়? আমির খসরু। মালিক কাফুর কোথাকার শাসক ছিলেন? গুজরাট। ইলতুৎমিশ বাগদাদের খলিফার কাছ থেকে কোন উপাধি গ্রহণ করেছিলেন? সুলতানি আজম। দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1206 খ্রিস্টাব্দে। কুতুবউদ্দিন আইবেক কত খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন? 1206 খ্রিস্টাব্দে। রক্তপাত এবং কঠোর নীতির জন্য কে ইতিহাসে পরিচিতি লাভ করেন? গিয়াসউদ্দিন বলবন। তুর্কি ভাষায় আইবেক শব্দের অর্থ কি? চন্দ্র দেবতা। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইলতুৎমিশ। কুতুব মিনার কোথায় অবস্থিত? দিল্লিতে। কুতুবউদ্দিন কুতুব মিনার কোন ধরনের স্থাপত্য কীর্তি? স্মৃতিস্তম্ভ। কোন আব্বাসী খলিফা ইলতুৎমিশকে উপাধি প্রদান করেন? মুস্তানসির বিল্লাহ। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জালালউদ্দিন খলজি। মালিক কাফুরকে হাজার দিনারি বলা হয় কেন? তাকে হাজার দিনারে ক্রয় করা হয়েছিল বলে। ভারতের স্বাধীন মুসলিম সালতানাত প্রতিষ্ঠা করেন কে? কুতুবউদ্দিন আইবেক। দিল্লি সালতানাতের প্রথম সুলতান কে ছিলেন? কুতুবউদ্দিন আইবেক। রাজবংশের সর্বশ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? ইলতুৎমিশ। সুলতান আলাউদ্দিন খলজির শাসনামল কত খ্রিস্টাব্দ পর্যন্ত? 1290 থেকে 1296 খ্রিস্টাব্দ পর্যন্ত। সালতানাতের সর্বশ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি। সালতানাতের সর্বশ্রেষ্ঠ সুলতান ছিলেন ইলতুৎমিশ। লেখো, একটু ভুল উঠে গেছে, ইলতুৎমিশ দেখে নিও। কুয়াতুল ইসলাম কি? একটি মসজিদ। আড়াই দিনকা ঝোপড়া কি? একটি মসজিদ। এই সালতানাতের সর্বশ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? ইলতুৎমিশ। এটা একটু ভুলে একটু হয়ে গেছে, তোমরা লিখে নিও ইলতুৎমিশ ইব্রাহিম লোদির পরিবর্তে। ইব্রাহিম লোদির পরিবর্তে ইলতুৎমিশ লিখে নিও। বন্দিগানি চেহেলগান কি? কৃতদাসদের একটি সংগঠন।